একজন যে নিরীহ বেচারা মোহাম্মদ সালাউদ্দিন নিরীহ বেচারা কিচ্ছু করেনি, ও খালি ওখানে বেচতে গিয়েছিল মাংসের প্যাটিস। ওটা মাংসের প্যাটিস মানে কি মাংসের প্যাটিস কেউ জানে কি? গরুর মাংস নয় তো। বর্তমান সরকারের নির্লজ্জতা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। এরকম আমি কখনো দেখিনি, এই পরিমাণ নির্লজ্জতা আমি কখনো দেখিনি। চোখের চামড়া চলে গেছে নাকি এদের এই সরকারের? লজ্জাও নেই, এইটুকু লজ্জা নেই। কোনো শিল্পপতিকে পাগলা কুকুরে কামড়ায়নি যে তৃণমূলের শাসিত এই উন্মাদের এই নিয়ম আইন শৃঙ্খলাহীন এই মুসলমান তোষণের রাজ্যে এখানে কোনো টাকা লগ্নি করতে আসবেন। বর্তমান সরকারের নির্লজ্জতা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। এরকম আমি কখনো দেখিনি, এই পরিমাণ নির্লজ্জতা আমি কখনো দেখিনি। কলকাতায় এরকম রাস্তার মধ্যে একটা ফিরিয়ালার সাথে পাড়ার লোকের বা অন্য কোনো কারণে এরকম কিছু হয় না, তার শেষ পর্যন্ত পরিণাম কি হয়েছে না, তার প্যাটিসের একটা ঝাঁকাটা উল্টে দিয়েছি, এই হয়েছে। এটা এত বড় খবর হয়ে গেল। এটা আজকে কলকাতার একেবারে সামনের সারির যে এক দৈনিক, তারা বড় করে ছেপে দিল যে প্যাটিস নিয়ে বিক্রেতার তার ঝাঁকা উল্টে দেওয়া হয়েছে। এত বড় খবর, এত গর্হিত অপরাধ, এর জন্য তো ফাঁসি হওয়া উচিত, এর জন্য পুলিশ গ্রেপ্তার করেছে, ঠিকই করেছি। এই তো আজকে বর্তমান সরকারের চেহারা। অথচ ধুলিয়ানে হরগোবিন্দ দাস আর তার ছেলে, এরা দুজনে মিলে তারা মূর্তি বানাতো। এই মূর্তি বানাবার অপরাধে তাদের খুন করা হয়েছে। খুন করেছে যে সে মুসলমান, সেই জন্য তার কোনো শাস্তি হয়নি, সে গ্রেপ্তার হয়নি, কিচ্ছু হয়নি। এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের চেহারা। মানে নির্লজ্জতা, সব তোয়াজ, তুষ্টিকরণ, এগুলো তো আমরা জানতামই, কিন্তু এটার যে মানে নির্লজ্জতা একেবারে সীমা ছাড়িয়ে গেছে, সীমা ছাড়িয়ে গেছে। আজকে আমরা কি পাকিস্তানে বাস করছি না বাংলাদেশে বাস করছি যে এইরকমভাবে হিন্দু হয়ে এরকমভাবে সাফার করতে হবে? আমি কোনো চোখের চামড়া চলে গেছে নাকি এদের এই সরকারের? লজ্জাও নেই, এইটুকু লজ্জা নেই। ধুলিয়ানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুন, সেখানে কিন্তু কোনো শিল্পী মহল, বুদ্ধিজীবী, তারা কেউ প্রতিবাদ করেনি। টলিউড অভিনেতার অভিনেত্রীরা কিচ্ছু বলেনি, কারণ তারা নিরীহ প্যাটিস বিক্রেতা ছিলেন না, ছিলেন হিন্দু মূর্তি শিল্পী। এই কারণেই কি, এটাই কি অপরাধ ছিল যারা হিন্দু মূর্তি শিল্পী ছিলেন? নিরীহ প্যাটিস বিক্রেতা, তার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন, সেই জন্য সে নিরীহ, সেই জন্য সে অত্যাচারিত, সেই জন্য সে নির্যাতিত, এবং তার ঝাঁকাটা উল্টে দেওয়া হয়েছে। সেই অপরাধে মাঝরাত্রিরে গিয়ে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করবে। আজকে নির্লজ্জতা সীমা ছাড়িয়ে গেছে, একটুখানি আগেই আমি বললাম। তারপরে আর কি বলবার আছে? এই যে হরগোবিন্দ দাস আর চন্দন দাস, এই দুজনকে যে খুন করা হলো, কিংবা আরও কয়েক বছর আগে যে সেই উত্তর দিনাজপুরে যেখানে দাড়িভিট, উত্তর দিনাজপুরের দাড়িভিট গ্রামে যে 2 জন নিরপরাধ হিন্দু ছেলেদের খুন করা হলো, পুলিশ খুন করলো, একমাত্র কারণ হচ্ছে তারা চাইছিল যে তাদের উর্দু টিচাররা এসে বাংলা টিচার আসুক। সেটার সম্বন্ধে তো কোনো তথাকথিত বুদ্ধিজীবী কিছু বলেনি, আর ক্যা ছিছি তো কেউ করেনি। ওখানে তো গিয়ে কেউ ধেই ধেই করে লুঙ্গি পরে নাচেনি। মানে আমি তো কি বলবো, আবার বলতে হচ্ছে নির্লজ্জতা সব সীমা ছাড়িয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে যে তথাকথিত বুদ্ধিজীবী বলে শ্রেণীটি আছে, এই বুদ্ধিজীবীরা এদের টাকা পয়সা, নানা রকম নাম আছে, বুদ্ধিজীবী আছে, সাহিত্য সেবী আছে, নাট্য ব্যক্তিত্ব আছে, এরকম সব নানা রকম শ্রেণীর জীব আছে। এরা সরকারের কাছ থেকে 2-4 পয়সা পেয়ে বাঁচে, এবং সেই জন্য তারা এই পরিমাণ নির্লজ্জতায় মদত দেয়। এই যে ক্যা ছিচিটা, মানে আমার সবচেয়ে লাগে, ঘৃণা লাগে যে জয় গোস্বামীর মতন মানুষ, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতন মানুষ, যাদের আমি চিরকাল অত্যন্ত সম্মানের চোখে দেখে এসেছি, তারা এই ক্যা ছিচিটাতে করেছিলেন। এর চেয়ে আর নোংরা, এর চেয়ে আর নির্লজ্জতার কিছু আমি ভেবে পাচ্ছি না।
স্যার দুটো ন্যারেটিভ সেট হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু, এই বিষয়টা একটা লোকাল ইস্যু, তাদের খুনটা লোকাল ইস্যু, মানে এরকম ভয়ঙ্কর কুপিয়ে মৃত্যু, এবং এইদিকে প্যাটিস বিক্রেতার বাক্সটা উল্টে দেওয়া, এটা নাকি একটা বাংলা বিরোধী মানে ষড়যন্ত্র, এমনই একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। কি বলবেন এই বিষয়ে? ন্যারেটিভ তো তৈরি করতেই হবে, কারণ মুসলমান ভোট তো পেতে হবে, মুসলমান ভোট পেয়ে তো জিততে হবে, না জিতলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে, মুছে যাবে। আজকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম বলেছেন তো মুছে যাবে। সেই জন্য মুসলমান ভোট পেতে হবে, সেই জন্য কেন্দ্র থেকে বাংলাদেশ থেকে একেবারে লাল কার্পেট পেতে ওই দিক থেকে যত রকম অনুপ্রবেশকারী আছে অনুপ্রবেশকারী নিয়ে আসতে হবে, তাদের ভালো ভালো জায়গায় বসিয়ে দিতে হবে, সরকারি জমিতে বসিয়ে দিতে হবে, তাদের যত রকম সম্ভব তোয়াজ করতে হবে। এটা তারই প্রকাশ। একজন যে নিরীহ বেচারা মোহাম্মদ সালাউদ্দিন, নিরীহ বেচারা, কিচ্ছু করেনি, ও খালি ওখানে বেচতে গিয়েছিল মাংসের প্যাটিস। ওটা মাংসের প্যাটিস মানে কি মাংসের প্যাটিস কেউ জানে কি? গরুর মাংস নয় তো, গরুর মাংসের ছাঁট, যেটা ওই ভাগাড় থেকে তোলা গরুর মাংস, তা দিয়ে প্যাটিস করা যায় এবং খুব সস্তায় হয়। মুরগির মাংস অনেক দাম গরুর মাংসের ছাঁটের তুলনায়, গরুর মাংসের প্যাটিস নয় তো। কিন্তু এগুলো তো নিরীহ বেচারা কি করে জানবে? ওর জন্য দু ফোঁটা চোখের জল ফেলুন। আর ওই এতে যে ধুলিয়ানে যে দুটো লোক খুন হয়েছে, লোকাল ব্যাপার, ওগুলো নিয়ে মাথা ঘামাবার নেই। ওটার মধ্যে এটা হচ্ছে বাংলা বিরোধী ষড়যন্ত্র। বাংলার বিরুদ্ধে কেন্দ্র লেগে গেছে, এবং কেন্দ্র লেগেছে বলেই এই প্যাটিস বিক্রেতার ঝাঁটা উল্টে দেওয়া হয়েছে। ঝাঁকা উল্টে দেওয়া হয়েছে মানেই হচ্ছে গিয়ে পুরো সরকার একেবারে দাঁড়িয়ে উঠেছে, কি হচ্ছে। অতএব তাদের মাঝরাত্রিরে 3টে লোককে গিয়ে ধরা হয়েছে, তারা তাদের অপরাধ হয়েছে, তারা প্যাটিস বিক্রেতার ঝাঁকা উল্টে দিয়েছে। স্যার নতুন করে শেখ শাহজাহানের প্রসঙ্গ আবার উঠে এসেছে, কারণ শেখ শাহজাহান আমরা জানি তিনি এখনও জেলে, অথচ তাকে নিয়ে যখন এক গাড়িতে করে ভোলানাথ ঘোষ তিনি যাচ্ছেন কোর্টে সাক্ষী দিতে, সেখানে একটা 10 চাকার ট্রাক এসে তাকে পেছন থেকে সেই গাড়িকে ধাক্কা মারলো, ঠেলতে ঠেলতে একেবারে পুরো ফিল্মি কায়দায় ঠেলতে ঠেলতে তাকে নিয়ে গিয়ে একটা ওই খালের মধ্যে, একটা জলাশয়ের মধ্যে ঠেলে ফেলে দিল। ট্রাক চালক সেখান থেকে লাফিয়ে নামলো, সামনে থেকে আসছে একটা বাইক, তাতে উঠে বসে ট্রাক চালক সাঁ করে পালিয়ে গেল। পুরো যেন ফিল্মি কায়দায় ব্যাপারটাকে সাজানো হয়েছে, এবং অভিযোগের আঙুল উঠছে শাহজাহানের দিকে যে একেবারে ওই জেলের গারদের পেছনে বসে তিনি এত বড় ব্লুপ্রিন্ট তৈরি করেছেন এবং খুনটাও করিয়েছেন। কি বলবেন আপনি এই বিষয়ে? যদি কেউ বলেন যে ঘটনাটা নেহাতি দুর্ঘটনা, তাহলে আমি বলবো তিনি সম্ভবত আকাশ কুসুম বা পক্ষীরাজ ঘোড়ায় বিশ্বাস করেন। আর যদি তা না করেন, যদি তিনি সাধারণ বুদ্ধির লোক হন, তাহলে আমি বলবো যে শাহজাহান জেলের ভেতরে বসে এই ঘটনাটা ঘটিয়েছে। জেলের ভেতরে বসে কি করে শাহজাহান এই ঘটনাটা ঘটাতে পারে যদি তার কাছে টেলিফোনের সুবিধা থাকে। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে যে বসিরহাট জেলের ভেতরে শাহজাহানের শুধু টেলিফোনের সুবিধে নয়, খাওয়া দাওয়া, জেলের ভিতরে চলাফেরা করা, সব রকম একেবারে রাজার মতন মৌরসি পাট্টা আছে। অতএব এই জিনিসটা যে সাজানো, পুরো ব্যাপারটা যে সাজানো, সেটা বলার অপেক্ষা রাখে না। শাহজাহানের দুর্ভাগ্য যে ভোলা ঘোষকে সে মারতে পারেনি, ভোলা ঘোষের ছেলেটা মারা গেছে, 28 বছরের ছেলেটা মারা গেছে। তার জন্য আমি ভোলা ঘোষের পরিবারকে সমবেদনা জানাই। আর যে ড্রাইভার ছিল হাসানুর মোল্লা না কি নাম, সেও মারা গেছে, ভোলা ঘোষ বেঁচে গেছে। এবং এবার সিবিআই এবং ইডির উচিত এই ভোলা ঘোষকে যতদূর সম্ভব প্রোটেকশন দেওয়া। আমাদের দেশে কোনো উইটনেস প্রোটেকশন ল নেই, যেটা আমেরিকায় আছে, এবং সেই রকম ধরনের একটা আইন যদি প্রথম কথা আনা উচিত। আর যদি তারা তড়িঘড়ি আনানো সম্ভব নাও হয়, তাহলেও অন্যভাবে ওদের কোনোভাবে রক্ষা বা প্রোটেকশন কোনোভাবে দেওয়া উচিত।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর অঞ্চলে সিঙ্গিরহাট মোড় এলাকায় এক বজরংবলীর মন্দিরে পরশু রাত্রে কেউ বা কারা এসে মূর্তির মুন্ড একেবারে ছিন্ন করে দিয়ে গেছে এবং তারপরে সেই সঙ্গে সেখানে যে একটা সাউন্ড সিস্টেম ছিল আরতির জন্য, সেই সাউন্ড সিস্টেমটা, মাইক সেট, সেগুলো সমস্ত ভেঙে চুরে দিয়েছে এবং এই বিষয়ে অবিলম্বে প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি, এমন পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, কোনো একজন সাক্ষী দিতে যাচ্ছে, তাকে পেছন থেকে চেজ করে এসে তাকে খুন করবার চেষ্টা করা, বজরংবলীর মন্দিরে ভাঙচুর করা, মা কালীর মাথা কাটা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া, এসব কি হচ্ছে আমাদের বাংলায়? একটা জিনিস মনে রাখতে হবে যে শাহজাহান গ্রেপ্তার হবার আগে মমতা কিন্তু তার সমস্ত কার্যকলাপ সমর্থন করতেন আর বারবার বলতেন ও কিন্তু মানুষের জন্য কাজ করে, ও কিন্তু মানুষের জন্য কাজ করে। সেই মানুষের জন্য কাজের তো আমরা চেহারা দেখতে পাচ্ছি এখন। এখন যে ব্যাপারটা ওই মূর্তির ভাঙা, ভ্যান্ডালিজম যে ঘটনাটা হয়েছে, এ জিনিস মুসলমান প্রধান বাংলাদেশে অহরহ হচ্ছে, প্রায় রোজই হচ্ছে, এবং সেটা নিয়ে বর্তমান সরকারের তো কোনো হেলদোল নেই। যে ইউনূসের সরকার, তারা একটা সাম্প্রদায়িক সরকার, তাদের কোনো হেলদোল নেই। এমনকি এর আগে যে শেখ হাসিনার সরকার ছিল, যেটা অপেক্ষাকৃত একটু মৃদু সাম্প্রদায়িক সরকার ছিল, সে শেখ হাসিনার সরকারও এটা নিয়ে খুব মাথা ঘামাতো না। এখন পশ্চিমবঙ্গে ওই জিনিস আরম্ভ হয়েছে, তার কারণ পশ্চিমবঙ্গে যে দিয়ে যে সীমান্ত আছে, সেই সীমান্ত দিয়ে এর মতন বন্যার জলের মতন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে এবং সেই অনুপ্রবেশকারীরা আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় ছড়িয়ে পড়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। যদি কারুকে বলা হয় যে রাজ্য সরকার, তখনই বলবে না না, এ তো বিএসএফের কাজ, বিএসএফ তাদের আটকাতে পারলো না কেন? বিএসএফকে তাদের ওখানে বেড়া তৈরি করবার জন্য জমি দেওয়া হয়নি। বিএসএফ কি হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকবে? এত বিএসএফ আছে ভারতে যে ওইখানে যে সীমান্ত আছে 2200 কিলোমিটার সীমান্ত, সেটা বিএসএফ ধরে দাঁড়িয়ে থাকবে? সেখানে বেড়া দিতে হবে। সেই বেড়া দেবার সুবিধে, মানে বেড়া দেওয়ার জন্য যে জমি অধিগ্রহণ প্রয়োজন, সেটা সরকার কিছুতেই করছে না এবং প্রকাশ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যাতে অনুপ্রবেশটা চালু থাকে সেইটার জন্যই রাজ্য সরকার করছে না। তারই ফল হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারী ঢোকা, ভোটার তালিকাতে তাদের নাম তুলে দেওয়া, আমাদের জনবিন্যাস বদলে দেওয়া এবং এই ধরনের হিন্দু মন্দিরের ওপর নানা রকমভাবে অত্যাচার, নির্যাতন, এই সমস্ত করা। হুমায়ুন কবির কি জেনে বুঝেই এই মসজিদের নাম বাবরি রাখা স্থির করেছেন? তাতে তো রাজ্যের ধর্মীয় মেরুকরণ বৃদ্ধি পাবে এবং এটাই কি হুমায়ুন কবিরের আলটিমেট উদ্দেশ্য বলে মনে করছেন? আমার ব্যক্তিগত ধারণা যে হুমায়ুন কবিরকে মমতা ওখানে খাড়া করেছেন যাতে হুমায়ুন কবির একটা প্রচণ্ড সাম্প্রদায়িক মুসলমান নেতা হিসেবে আত্মপ্রকাশ করে এবং তার তুলনায়, বাই কন্ট্রাস্ট, তার তুলনায় মমতাকে একটা মৃদু সাম্প্রদায়িক নেতা বলে মনে হয়। মমতা তো নিজের গা থেকে সাম্প্রদায়িকতার গন্ধ, অর্থাৎ যেরকমভাবে মুসলিম তোয়াজ করেছেন, মুসলিম তুষ্টিকরণ করেছেন, সেটা তো মুছতে পারবেন না। কিন্তু হুমায়ুন কবিরকে ওখানে খাড়া করলে হুমায়ুন কবির একটা খুব কড়া সাম্প্রদায়িক মুসলিম হিসেবে জনসাধারণের চোখের সামনে এলে পরে তখন মমতার সেই দোষটা খানিকটা কমে যাবে, এই ধারণা করেই মমতা হুমায়ুন কবিরকে খাড়া করেছেন। এইটাই আমার ধারণা। হুমায়ুন কবির কিছু কোনো রকম স্বতন্ত্রভাবে বা কোনো রকম ইন্ডিপেন্ডেন্টলি যে বেরিয়ে গিয়েছেন তা নয়, সবটাই মমতার সাথে যোগসাজশি করেছেন। মুর্শিদাবাদ প্রশাসন কি সম্পূর্ণ অজ্ঞাত ছিল এই বাবরি শিলান্যাসের ব্যাপারে? সেটা কি নিজেদের অজ্ঞাতেই ঘটতে দিল, নাকি নীরবে ব্যাপারটাকে এড়ানোর চেষ্টা করছে বলে মনে করেন? মুর্শিদাবাদ প্রশাসন কিছুই নয়। মুর্শিদাবাদ প্রশাসনকে যদি মমতা ব্যানার্জি বারণ করতেন তাহলে একদিনে মুর্শিদাবাদ প্রশাসন বাবরি মসজিদ রুখে দিত। কিন্তু করবেন কি করে? সামনে যে নির্বাচন, সামনে যে মোল্লাদের ভোট, মুসলমানদের ভোট ওর দরকার, ওইটার ওপরেই তো উনি জিতবার আশা করছেন, মুসলমানদের ভোট। সেই যদি বাবরি মসজিদ হুমায়ুন কবির তৈরি করতে যাচ্ছে, সেটাতে উনি যদি বাধা দেন, এমনি
যদি প্রশাসন বাধা দেয় তাহলে তো বোঝাই যাবে যে মমতা ব্যানার্জি বলেছেন ওকে বাধা দিতে, তাহলে মুসলমান ভোট চটে যেতে পারে। অতএব এই কাজ মমতা কখনো করবেন না, কখনো করবেন না। প্রশাসন বিচারাকে দোষ দিয়ে কী হবে, ওরা তো হুকুমের চাকর। এই যে নির্মাণ, এর মাধ্যমে এখন কারা লাভবান হবেন বলে মনে করছেন? মানে স্থানীয় ধর্মীয় নেতৃত্ব নাকি আমাদের শাসক দল তৃণমূল? মমতা মনে করছে শাসক দল তৃণমূল লাভবান হবে, কারণ কট্টর সাম্প্রদায়িক মুসলমান হুমায়ুন কবিরের তুলনায় মমতাকে মৃদু সাম্প্রদায়িক দেখাবে, সেই হিসেবে কিছু হিন্দু হয়তো মমতাকে ভোট দেবেন। হঠাৎ এত টাকা ওঠা, বাবরি মসজিদের জন্য 80 কোটি টাকা ইতিমধ্যেই এসে গেছে এবং সেই টাকা গোনার জন্য রীতিমতো মেশিন বসাতে হয়েছে। এত টাকা ওঠা, এটা কি প্রকল্পের জনপ্রিয়তা নাকি রাজনৈতিক অর্থায়নের ইঙ্গিত? না, এমনিতে মুসলমানরা অত্যন্ত ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধর্মান্ধ, এবং তারা এই ধরনের জিনিসে মানে মসজিদ তৈরিতে সবসময় এগিয়ে আসে, যদিও তার বেশিরভাগই নিরক্ষর বা অর্ধস্বাক্ষর। তো তাদের কাছ থেকে স্বাভাবিক যে টাকা আসবে সেটা, কিন্তু 80 কোটি টাকাটা একটু বাড়াবাড়ি লাগছে। 80 কোটি টাকা এসেছে অন্য কোনো সূত্র থেকে, এবং সেটা সাধারণ মানুষ সেই টাকা পাঠিয়েছে, এইরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাবরি ইস্যু জিয়ে রেখে কি হুমায়ুন কবির অনিচ্ছাকৃতভাবেই বিজেপির ধর্মীয় মেরুকরণের যে ন্যারেটিভ সেটাকে শক্তিশালী করে দিল? এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমি তো আগেই বললাম যে আমার ব্যক্তিগত ধারণা অন্তত হচ্ছে যে মমতাই এই হুমায়ুন কবিরকে খাড়া করেছেন, যাতে কট্টর সাম্প্রদায়িক হুমায়ুন কবিরের তুলনায় মৃদু সাম্প্রদায়িক মমতা একটা মোর অ্যাকসেপ্টেবল, আরও বেশি গ্রহণযোগ্য নেতা হিসেবে মানুষের সামনে থাকেন। এখানে আমরা ইতিমধ্যেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন এবং সেখানে মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছেন যে তিনি হিন্দু মুসলমান সকলকেই সমান চোখে দেখেন, কিন্তু তারপরেও বারবার কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন বক্তব্য বারবার রেখে এসছেন। তো সেই ন্যারেটিভকেই কি আরও বেশি তীব্র করার সুযোগ দিচ্ছে এই হুমায়ুন কবিরের বাবরি ইস্যু? তাতে কিছু এসে যায় না, হুমায়ুন কবিরেরও কিছু এসে যায় না, মমতা ব্যানার্জিরও কিছু এসে যায় না। মমতা ব্যানার্জির উদ্দেশ্য হচ্ছে পুরো 100% মুসলমান ভোট পেতে হবে, এবং তার সঙ্গে কুড়িয়ে বাড়ি যেটুকু হিন্দু ভোট পাওয়া যায় সেটুকু পেতে হবে। মমতা ব্যানার্জি যদি মানুষের চোখে, হিন্দু মানুষের চোখে, যারা সমস্যাটা বোঝেন না এমন মানুষের চোখে যদি মমতা ব্যানার্জি একটা মৃদু সাম্প্রদায়িক হিসেবে সামনে আসেন, তাহলে তিনি আশা করছেন তিনি ভোট পাবেন। আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই, এমন হুঙ্কার দিচ্ছেন হুমায়ুন কবির, কি বলবেন? এগুলো তো বাজে কথা। তো হুমায়ুন কবিরের তো কোনো পার্টি করেইনি, ওর পার্টি আবার কি? হুমায়ুন কবির তো কোনো নতুন পার্টি তৈরি করেনি। মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীকে হারানোর পণ করলেন হুমায়ুন কবির, এবং তিনি বলছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরেও নাকি তিনি প্রার্থী দেবেন, কি বলবেন? এগুলো তো বাজে ফটফট করা, এ অর্থহীন কথা। হুমায়ুন কবির এ সমস্ত আবল তাবল কথা বলবেই এখন, কারণ একটা বিশাল কর্মযজ্ঞে নেমে গেছে হুমায়ুন কবির, মমতা তাকে নামিয়ে দিয়েছেন, এখন তো এসব কথা বলতেই হবে। একটা শেষ প্রশ্ন করব যে বারবার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে বিজনেস সামিট করেন 2 দিন ব্যাপী, এবং সেই রকম বিজনেস সামিটে সেই তাবড় সমস্ত ভারতের যারা ফ্র্যাঞ্চাইজিস বা ভারতের যারা বড় বড় বিজনেস টাইকুন তাদেরকে আমন্ত্রণ জানান। তো সেখানে দাঁড়িয়েই তাজপুরে আদানি বলেছিলেন যে গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে অনেক আস্ফালনও করেছিলেন, কিন্তু অবশেষে আজ জানা যাচ্ছে যে সেখানে নাকি সমুদ্র বন্দর করা আদানির পক্ষে সম্ভব হবে না, কারণ সেই রকম সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সম্ভব হবে না। কি বলবেন এই বিষয়ে? আমার মনে আছে ছবিটা, দুজনে একেবারে এই হয় নিচু হয়ে, মমতা এতে এরকম নিচু হয়ে আর আদানি এরকম নিচু হয়ে পরস্পরকে নমস্কার করেছিলেন। আসলে এই প্রতি ডিসেম্বর জানুয়ারি মাসে যে খেলাটা হয় এই নিউ টাউনে, এগুলো হচ্ছে খেলা হবে তো মমতা 24 ঘন্টা বলেন, এগুলো খেলাই। এমনিতে মমতার যে এমপিরা আছে, যারা মমতা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, বলে যদি বলে পশ্চিম দিকে সূর্য উঠেছে তারা তাই বলে, তারা ওখানে সংসদে গিয়ে আদানির নিন্দে করে।
আর মমতা এখানে আদানিকে তেল দিচ্ছেন খুব ভালোভাবে জেনে যে আদানি এখানে আসবে না। এটা আজকে বলছেন, আমি আগে থেকে জানতাম যে আদানি এখানে আসবে না। কোনো শিল্পপতিকে পাগলা কুকুরে কামড়ায়নি যে পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে তারা লগ্নি করতে আসবে। সব তো শিল্প পালাচ্ছে এখান থেকে, অফিস পালাচ্ছে। অতএব আদানি যেটা করবেন, মমতা হয়তো তোর পায়টায় ধরেছিলেন যে তুই কিছু একটা বল বাবা, যাতে আমার সম্মানটা থাকে, তোকে এক পয়সাও লাগাতে হবে না, তুই ভালো করে খাওয়া দাওয়া করে কিছু একটা বলে তুই চলে যা। আদানি সেটাই করেছেন আর কি, আগে থেকেই জানা ছিল এখানে করবেন না। আমি তো আবার বলছি, কোনো শিল্পপতিকে পাগলা কুকুরে কামড়ায়নি যে তৃণমূলের শাসিত এই উন্মাদের এই নিয়ম আইন শৃঙ্খলাহীন এই মুসলমান তোষণের রাজ্যে এখানে কোনো টাকা লগ্নি করতে আসবেন।